রেডি? আপনি শুরু করে দিন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা এসএসসি 2025 এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য গতকাল ক্লাসে আমি এমসিকিউ আর শুধু এমসিকিউ সলভ করছিলাম আর কিছু জ্যামিতির উপর সাজেশন দিয়েছিলাম আর ওগুলো আমি একটু করতে বলছিলাম। আর আজকে আমি বলছিলাম যে আজকে আমি স্পেশাল কিছু নিয়ে আসবো, তো তোমাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসছি। আমরা একটু পরেই তা দেখাচ্ছি। তোমরা লাইভে কে কে আসো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও আর বন্ধুদের কাছে শেয়ার করো, আমাদের সাথে যেন তাড়াতাড়ি যুক্ত হতে পারে। আমরা দ্রুত ক্লাস শুরু করে দিব। কে কে আসো? কে কে আসো কমেন্ট করো। আমার কথা শোনা যায় কিনা একটু আমাকে বলো কমেন্ট করে। এই যে চলে আসছে। আচ্ছা নাদিয়া, জি স্যার শোনা যায়। আচ্ছা ঠিক আছে। আমরা শুরুতেই সাজেশন নিয়ে কথা বলবো। আচ্ছা আর কে কে আসো? আচ্ছা নাদিয়া। আচ্ছা আমরা শুরু করে দিই, হ্যাঁ। আচ্ছা নাদিয়া, তোমরা এক্সাম কেমন দিচ্ছ? বিগত এক্সাম গুলো কেমন হয়েছে? ইভান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইভান, ভালো আছো অবশ্যই। আর বন্ধুদের কাছে এটা শেয়ার করে দাও, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমার ইয়েটাও একটু শেয়ার করে দেন। আগে থেকে শেয়ার করে দিছেন? আচ্ছা এক্সাম অনেক ভালো হয়েছে। আচ্ছা আমার ম্যাথ এক্সাম যেন অনেক ভালো হয়, আমি এটাই চাই। আমার ম্যাথে ভালো করতে হবে যেভাবে হোক। তানজিল, ওয়ালাইকুম আসসালাম। তানজিল, পড়াশোনা কেমন করতেছিলাম? সবাই পড়াশোনা কেমন করতেছো? গত রাতের ক্লাসের পরে কে কেমন পড়াশোনা করছো? গতকাল ম্যাথ ক্লাস শেষ হওয়ার পর কে কেমন পড়াশোনা করছো? ওয়ালাইকুম আসসালাম ইফতি। আচ্ছা একটু 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 পড়াশোনা করলে হবে না, এখন এক্সামের সময়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে। মাহফুজ ইকবাল, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মাহফুজ, ভালো আছো আশা করি। লাস্ট ক্লাসে তোমাকে পাই নাই। নাদিয়া একটুও পড়ি নাই। রেদওয়ান সিরাজ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা লাইভে অনেক হয়ে গেছে, হ্যাঁ। আমরা এখন শুরু করতে পারি। শুরু করতে পারি। তো শুরুতেই একটু চেক করো। আমরা স্পেশাল সাজেশন নিয়ে আসি, হ্যাঁ, তোমাদের জন্য। তোমরা একটু দেখো, শুরুতে আমি সিকিউ নিয়ে কথা বলবো। শুরুতে সিকিউ নিয়ে কথা বলবো। আহ, তো ক্লাস শুরু করে দিছি, হ্যাঁ। হ্যাঁ আমি অনেক ভালো আছি মাহফুজ। আমরা 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 পরে চলে যাই, হ্যাঁ, আমরা পরে চলে যাই, আমরা সময় নষ্ট না করি। আমরা সরাসরি সরাসরি চলে যাই, পড়াশোনায় চলে যাই। আচ্ছা শুরুতে আমি সিকিউ সিকিউ দেখাবো, হ্যাঁ। আহ, একটু তোমরা একটু দেখো তো, সিকিউটা একটু দেখো, দেখা যায় কিনা, দেখা যায় কিনা একটু ঠিক করে বলো আমাকে।
একটু বলো। স্যার লাস্ট ক্লাস টাইমে কারেন্ট ছিল না। আচ্ছা ইভান, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাসটা মনোযোগ দাও, আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আজকে আজকে মনোযোগ দাও, হ্যাঁ, আজকে ক্লাস টাইমটা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো শুরুতে দেখো, আমরা চ্যাপ্টার 2 দেখছি। আচ্ছা, আমি কিন্তু তোমাদের বলছিলাম ক্লাসে, হ্যাঁ, আমাদের বীজগণিতের পার্ট থেকে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 13, এই 5টা চ্যাপ্টার ভালো করে পড়লে কিন্তু, আচ্ছা, আচ্ছা, দাঁড়াও একটু একটু। আচ্ছা, তোমরা একটু ইয়া দেখো, সৃজনশীল করে একটু দেখো, 1 নম্বর সৃজনশীলটা দেখো। আচ্ছা, 1 নম্বর সৃজনশীলটা দেখো, 1 নম্বর সৃজনশীল আসলে কি বলছে। এখানে দেখো, আহ, সার্বিক সেট দেওয়া আছে বিজোড় সংখ্যা, এবং বলা আছে যে 3 থেকে বড় হবে আর 15 থেকে ছোট হবে এক্স এর মান। আচ্ছা, এক্স টাই কিন্তু তোমার ইউনিভার্সাল সেট, হ্যাঁ, ইউ এর মানগুলা। আচ্ছা, এখানে একটু চেক করো, তোমার এ সেট যে দেওয়া আছে, এ সেটের মানটা তোমার কি হবে, 7 থেকে বড় আর 15 থেকে ছোট। এখানে একটু বলো তো আসলে এ সেটের মান কি হবে, আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো তো এ সেটের মান কি হবে। এ সেটের মান 7 থেকে বড়, 15 থেকে ছোট, কোন কোন মানগুলো হবে। একটু বিশেষ নজর রাখবা, এক্স কিন্তু বিজোড় সংখ্যা, এক্স কিন্তু বিজোড় সংখ্যা। বলো আমাকে এ সেটের উপাদান সংখ্যা কি কি হবে। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, হ্যাঁ, পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিব, পিডিএফটা ক্লাস শেষে দিব। আগে একটু এখানে দেখো, এ সেটের উপাদান সংখ্যা কি কি হবে। স্যার, স্যার, আরেকটু একটু আসতে বলেন।
দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কিনা, দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড আছে কিনা চেক করে নাও। সাউন্ড, আচ্ছা চেক করো সাউন্ড আছে কিনা, চেক করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শুরু থেকে একটু দেখো, শুরু থেকে দেখো। ওকে, ওকে আমি শুরু করলাম। অল ওকে, ওকে। আচ্ছা দেখো চ্যাপ্টার 2 থেকে আসলে কোন টাইপের ম্যাথ বেশি আসে সেটা আমি জাস্ট দেখাবো। এখানে দেখো, এই যে তোমার টু টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, পাওয়ার অফ বি নির্ণয় করতে বলে, তারপর তোমার বলে কি এত এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। এইটা তোমার সাধারণত ঢাকা বোর্ডের স্যারদের কাছে এত বেশি প্রিয়, মানে প্রত্যেক বছরই প্রায় চলে আসে। তো তোমরা এই ম্যাথ গুলো অবশ্যই করবা, হ্যাঁ। আচ্ছা তারপরে চেক করো, তারপরে চেক করো তোমার 2 নম্বর সৃজনশীলটা। 2 নম্বর সৃজনশীল আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসলে ব্যাপারটা কি জানো, এই যে ডোমেন রেঞ্জটা, ডোমেন রেঞ্জটা, ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ আমরা নির্ণয় করতে পারি না, ডোমেন রেঞ্জ আমরা নির্ণয় করতে পারি কিনা। 2 নম্বর চ্যাপ্টার থেকে, হ্যাঁ বলো ডোমেন রেঞ্জ আমরা নির্ণয় করতে পারি কিনা। আচ্ছা বলো আমাকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পরের সিকিউতে দেখো, 3 নম্বর সিকিউতে, 3 নম্বর সিকিউতে দেখো আবার তোমার কি আসছে। 3 নম্বর সিকিউতে দেখো, 3 নম্বর সিকিউতে দেখো তোমার খ নম্বরে কি আসছে, টু টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। আগের সৃজনশীলে আমি বলছি এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে। তো দেখো এখানে তোমার টু টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা এই প্রশ্নটা আসছে। তারপরে কি করতে বলছে, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তার মানে এই প্রশ্নটাও আমাদের কি করা যাবে, সলভ করা যাবে। আচ্ছা তারপরে চেক করো, তারপরে চেক করো 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটাও সেম। কি করতে বলছে, টু দি পাওয়ার n কে সমর্থন করতে বলছে। আর তোমার গ নম্বর প্রশ্নটা দেখো, গ নম্বর, গ নম্বর প্রশ্নটা ফাংশন থেকে আসছে। আর ফাংশন থেকে সাধারণত এই টাইপের প্রশ্নগুলো আসে কিন্তু, হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো আসে, এইটা আছে। তারপর নিচে চেক করো, নিচে চেক করো, নিচে দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্ন বেশি আসে। এটা আহ গ নম্বরটা, 6-এর গ নম্বরটা, 6-এর গ নম্বরটা, 6-এর গ। আর হচ্ছে 6-এর খ নাম্বারটা, এটাও হচ্ছে টু টু দি পাওয়ার কে সমর্থন করে কিনা। আর এখান থেকে এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে বলে। এই ম্যাথটা কিন্তু আমার টেস্ট পরীক্ষাও দিয়েছিলাম ক্লাসে, সেগুলো অনেকে অ্যান্সার করছো, অনেকেই পারো। স্যার পারি বাট ভুলে গেছি। নাদিয়া, কোনটা ভুলে গেছো, নাদিয়া কোনটা ভুলে গেছো, জান্নাতুল নাইমা, 2 দিন পর এসেছি, একটু না পড়লে একটু না পারলে বিয়ে দিয়ে দেবে। এই ভালো করে দেখো, এইসব বলা যাবে না, হ্যাঁ। চেক করো, ভালো করতে হবে, যে পড়বো ভালো করতে হবে। চ্যাপ্টার 2 থেকে আসলে তোমার খুব বেশি টপিক নাই, হ্যাঁ। এইখান থেকে যা দেখাচ্ছে এগুলো পড়লেই তুমি দেখবা এক্সামে তোমার চলে আসছে। আচ্ছা চেক করো নিচে দেখি, 7 নম্বর প্রশ্নটা দেখো, 7 নম্বর প্রশ্নটা এখানে একটু খেয়াল করো। 7 নম্বর প্রশ্নে নতুন একটা টপিক দেখি, গ নম্বরটা দেখো। 7 নম্বর প্রশ্নে এই যে উদ্দীপকটা একটু চেক করো তো। এই যে উদ্দীপকটা, আহ, এই উদ্দীপকটা, এই উদ্দীপকটা কি মনে আছে, এখান থেকে তোমাদের কিভাবে এই যে এক্স আর ওয়াই এর মান বের করতে হয়, কিভাবে বলো তো। এই উদ্দীপক থেকে আমরা আমরা কি কি জানি, এখান থেকে দুটো সমীকরণ করি না, যে সি এক্স মাইনাস ডি ওয়াই ইজ ইকুয়াল কি দিব, সিডি। এটা 1 নম্বর ইকুয়েশন দিব। তারপর আমরা কি দিব, সিডি ইজ ইকুয়াল কি দিব, ডিএক্স মাইনাস সি ওয়াই। এটা 2 নম্বর ইকুয়েশন দিব। 2 নম্বর ইকুয়েশন 1 আর 2 যদি আমি সমাধান করি, সেই সমাধানটা 3টা পদ্ধতি করা যায়। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আরেকটা হচ্ছে কি আর গুণন পদ্ধতি। তুমি যেটা ভালো ভালো পারো সেটাই তুমি কি করবা, সলভ করবা, সলভ করে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করবা। এক্স আর ওয়াই এর মান নির্ণয় করলে এটা সমাধান হয়ে যায়। এই প্রশ্নটার অ্যান্সার, প্রশ্নটা দেখো,
উপরে বলছে এই যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি করতে বলে, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলে। মানে দুইটা সমীকরণ সমাধান করলেই কি হয়ে যাবে, এক্স ওয়াই এর মান নির্ণয় করা হয়ে যাবে। আচ্ছা, চ্যাপ্টার 2 আপাতত এই কয়টা টপিক পড়লেই দেখবা এক্সাম হলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। হ্যাঁ, তো চ্যাপ্টার 2 নিয়ে আসলে ভয় পাওয়ার দরকার নাই। সেটের কিছু ম্যাথ আছে, আমি এখানে দেই নাই, কিন্তু সেটের ম্যাথ গুলো আসতে পারে। দেই নাই বলতে এমন না, আমি হয়তো দিছি, সেটের ম্যাথও দিছি। কিছু ম্যাথ আছে যেগুলো তোমাকে কি করতে হবে। তোমার ধরো এই যে একটা সেটের ম্যাথ, এই টাইপের সেটের ম্যাথ গুলো কিন্তু চলে আসে। হ্যাঁ, তো এত বেশি ভয় পাওয়ার দরকার নেই, এই টাইপের সেটের ম্যাথ গুলো চলে আসে। তারপর ধরো ওই যে এ ইউনিয়ন বি, এই যে পূরক সেটের ম্যাথ গুলা, এগুলো কিন্তু চলে আসে। এগুলো অনেক বাচ্চারাও পারে। হ্যাঁ, তোমরা আশা করি অনেক বড় হয়ে গেছো এখন, তোমরা এগুলো ম্যাথ অটোমেটিক করতে পারো। তো এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার দরকার নেই। আমি চ্যাপ্টার 3টা দেখাই। চ্যাপ্টার 3 আসলে আমার কোন কোন ম্যাথ গুলা বেশি করলে আমার পরীক্ষায় কি করবো, কমন পেয়ে যাবো। হ্যাঁ, এখানে দেখো চ্যাপ্টার 3 থেকে কিছু ম্যাথ আছে যেগুলো তোমার আসেই, সাধারণত আসেই, কিন্তু তোমাকে কি করতে হবে, উদ্দীপক থেকে ওই ম্যাথ গুলা করার জন্য তোমাকে মান বের করতে হবে। তুমি যদি উদ্দীপক থেকে মান না বের করতে পারো, তুমি দেখবা তোমার কাছে প্রশ্ন সহজ, প্রশ্ন তোমার কাছে কমন পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি কি করতেছো না, তুমি উদ্দীপক থেকে ম্যাথ উদ্দীপক সলভ না করার জন্য তুমি ম্যাথ করতে পারতেছো না। তাহলে স্যার, আচ্ছা তানজিল, সালমান ফার্সি, ও স্যার আমি কিন্তু আপনার ক্লাস দেখতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা নাদিয়া, স্যার এই ম্যাথ দেখি সব এত কথা বলে। এই, আর তোমরা এত বেশি কথা বলো না। তানজিল ইফতি মাহফুজ, তোরা কিন্তু এত বেশি কথা বলবে না। হ্যাঁ, জাস্ট ক্লাস করতে আসছিস, সাজেশন ভালো করে ফলো কর, পরীক্ষায় ভালো করতে পারবি। আর যদি বেশি আইসা উল্টা পাল্টা মানে এখানে আইসা সময় নষ্ট করা তো দরকার নাই। তাহলে এই সব কমেন্ট বাদ দিয়া তাহলে পড়তে বসো। আর যদি মনে হয় যে স্যারের সাজেশনটা দেখা দরকার, তাহলে তোমরা এখানে কি মনোযোগ দিয়ে সাজেশন দেখবা, উল্টা পাল্টা কমেন্ট করবা না, যেটা জিজ্ঞেস করবো সেটাই অ্যান্সার দিবা। চ্যাপ্টার 3 থেকে দেখো, যেটা কথা বলতেছিলাম, তোমার প্রশ্ন কমন পড়বে, কিন্তু উদ্দীপক থেকে কি করতে হবে, তোমাকে কাজ করে নিতে হবে। এখানে চেক করো, এই উদ্দীপকটা এই উদ্দীপক থেকে আমরা কি করতে পারি না, পির মান বের করতে পারি না। পির মান বের করতে পারি। পি মান বের করতে পারলে 1/p মান বের করা যাবে। তারপরে ধরো পি প্লাস 1/p মান বের করা যাবে। আচ্ছা ইনজার আলী, ডোমেন রেঞ্জ করান। আচ্ছা ডোমেন রেঞ্জ করাবো এখন। আচ্ছা ডোমেন রেঞ্জটা ভুলে গেছো। আচ্ছা চেক করো, ডোমেন রেঞ্জ আমি দেখাচ্ছি। আচ্ছা ডোমেন রেঞ্জ কোথায়, একটা প্রশ্ন দেখি আমি। আহ এখানে তোমার, আচ্ছা চেক করো, ডোমেন রেঞ্জ করতেছি। তোমার এই প্রশ্নটা চেক করো, উদ্দীপক চেক করো। উদ্দীপক থেকে তোমাকে আগে কি করতে হবে, উদ্দীপক থেকে আগে তোমাকে ওয়াই মান বের করতে হবে। আমি একটু শর্টকাট দেখাচ্ছি, তুমি বুঝে নিও। এখানে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু কত, ওয়াই। আমি ওয়াই এর মানটা বের করবো, ওয়াই মানে কত, এক্স প্লাস টু। আটের গ নম্বরটি সমাধান করে দেন। সিফাত, আটের গ নাম্বার। আচ্ছা আমি সমাধান করে দিচ্ছি, জাস্ট একটু অপেক্ষা করো, জাস্ট একটু অপেক্ষা করো। আচ্ছা, আমি যেটা করতেছিলাম ডোমেন রেঞ্জ, তোমার উদ্দীপক হচ্ছে এইটা, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল জিরো। এখান থেকে তুমি কি করবা, ওয়াই এর মানটা বের করে নিবা। ওয়াই এর মানটা বের করার জন্য আগে তুমি কি করবা জানো,
এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়াই করে নিবা, ওয়াই ইজ ইকুয়াল এক্স প্লাস টু। এটা একটা ইকুয়েশন তৈরি করবা। হ্যাঁ, এই ইকুয়েশনটার উপর বেস করে তোমাকে ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। তুমি এখানে লিখবা যে এক্স বিলংস টু এ, চেক করো শর্ত দেওয়া আছে, শর্তটা এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ এর জন্য, এ এর জন্য। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে না? আমি ডোমেনেন্সটাকে কমপ্লিট করতেছি, ডোমেনেন্সটা কমপ্লিট করতেছি, ডোমেনেন্সটা দেখো। এর জন্য এক নং হতে কি করব, y এর মান নির্ণয় করব, y এর মান নির্ণয় করব। আচ্ছা, চেক করো। আমাকে দেখতে হবে মান কতগুলো দেওয়া আছে। এখানে এর মান কতগুলো দেওয়া আছে, -3, -2, -1, 0, 1। এখানে তুমি x দিবা, এখানে y দিবা। x এর মানগুলো এর মান হবে, এর মান হচ্ছে -3, -2, 0, তারপর হচ্ছে তোমার 1। আচ্ছা, -3, -2, 1, -1 হবে, -1 হবে, 0 হবে, তারপরে কত হবে, মাইনাস +1 হবে। এখানে চেক করতে হবে x এর মানের জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চেক করো। x এর মানটা জাস্ট আমি কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসাই y এর মানটা নির্ণয় করব। আমি যদি এখানে তোমার x এর মান -3 বসাই, চেক করো তো এখানে কত আসে, -3 + 2 মানে কত আসবে, -1 আসবে না? তো -1 বসাবো এখানে। আর যদি তুমি এখানে -2 বসাও, -2 বসালে কত হবে, -2 বসালে এখানে 0 হবে। আর যদি এখানে তুমি কি বসাও, -1 বসাও, -1 বসালে কত হবে, 1 হবে। 0 বসালে 2 হবে, 1 বসালে 3 হবে। চেক করো তো ওয়াই এর মানগুলো বুঝছো কিনা, ওয়াই এর মানগুলো বুঝছো কিনা, আহ ওয়াই এর মানগুলো বুঝছো কিনা? আচ্ছা, তারপর তোমাকে চেক করতে হবে এইখানে যে এর মান দেওয়া আছে, এর মানে কিন্তু তোমার -3, -2, -1, 0, 1 দেওয়া আছে। এখানে কিন্তু +2 দেওয়া নাই, +3 দেওয়া নাই। তার মানে এই সেট গুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এই সেট গুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। বাদগুলো এইভাবে দিবা, কিন্তু 0, 2, তারপর হচ্ছে তোমার 1, 3 নট বিলংস টু কত, নট বিলংস টু দিবা কত, আর। কারণ, কারণ কি, কারণ 2 আর 3 তোমার আহ, এর মধ্যে নাই। তার মানে আর এর মানগুলো এগুলো হবে না। বাকিগুলো লিখে দিবা। বাকিগুলো কি কি আছে, -3, -1, তারপর হচ্ছে -2, 0, 0, 1। এখানে তোমার ডোমেন হচ্ছে প্রথমটা, রেঞ্জ হচ্ছে পরেরটা। দেখো তো বুঝতে পারছো কিনা ডোমেন রেঞ্জটা। এবার দেখো ডোমেন রেঞ্জটা বুঝতে পারছো কিনা। ডোমেন হচ্ছে প্রথমটা, প্রথমটা বলতে ধরো এখানে এক্স আর ওয়াই একটা কি ক্রমজোড়, এখানে এক্সটা হচ্ছে ডোমেন আর পরেরটা হচ্ছে কি রেঞ্জ। চেক করো, প্রথমটা ডোমেন যদি -3 হয়, ডোমেন -2 হবে, ডোমেন 0 হবে, রেঞ্জ কত হবে, -2, 0, 1। আচ্ছা আয়শা, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা চেক করো, তারপরেরটা চেক করো। আটের আটের গ নাম্বারটার কথা বলছিলা, আটের গ নাম্বারের কথা বলছিলা। আচ্ছা, আটের গটা চেক করো তো। আটের গ আসলে আমার প্রশ্নটা কি, আটের গ আমার প্রশ্নটা কি, এইটা ইবান বলছিলা। আটের গটা কে বলছিলা, স্যার আটের পিটা কিভাবে বের করব, আটের পিটা কিভাবে বের করব। আচ্ছা, একটু চেক করে নাও আটের পিটা আসলে আমরা কিভাবে বের করব। এখানে তোমার কত দেওয়া আছে, p² -2 √2 √56 -15 ইজ ইকুয়াল 0। আচ্ছা দেখো, তারপর আসলে p² কত হবে, p² সমান এই দুইটা ওই পাশে নিয়ে নাও, √50। আচ্ছা, এখানে হবে 2 √56 + 15।
আচ্ছা আমি 15টা এই পাশে রেখে আমার দরকার আছে, আমি মনে আছে না যে আমি কি বলছিলাম যেন, এই টাইপের ম্যাথ গুলা এই টাইপের ম্যাথ গুলা আমাকে পূর্ণ সংখ্যাটা ভাঙাতে হয়। এখন পূর্ণ সংখ্যা যেন কিভাবে ভাঙায় মনে আছে? কার কার মনে আছে? আমাকে বলো তো, পূর্ণ সংখ্যাটা কিভাবে ভাঙায়? পূর্ণ সংখ্যাটা দুইটা পাশাপাশি সংখ্যার যোগফল আকারে ভাঙাতে হবে না? 15টা চেক করো, দুইটা পাশাপাশি সংখ্যার যোগফল যেন 15 হয় সেইভাবে ভাঙাতে হবে। এরকম একটা সংখ্যা বলো, এরকম একটা সংখ্যা বলো। 8 আর কত হবে? 7, 2√56 প্লাস হচ্ছে 7। এখন তুমি কি করবা? স্কোয়ার ইকুয়াল টু √8, সূত্র কনভার্ট করবে, স্কোয়ার প্লাস 2a বি প্লাস হবে কত? বি স্কোয়ার। তারপর চেক করো, পি স্কোয়ার সমান √8 প্লাস √7 হবে, হোল স্কোয়ার হবে। তারপর পির মানটা অটোমেটিক বের হয়ে যাবে, √8 প্লাস কত? 7। এখন আমি √8 কে চাইলে 2√2 করতে পারি, 2√2 করতে পারি প্লাস √7। দেখো তো পির মানটা বুঝছো কিনা? পারি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি জাস্ট তোমাদের এগুলা সাজেশন আকারে দিব, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আমি তোমাদের এই পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দিব। হ্যাঁ, তোমরা এগুলা আজকে রাতের মধ্যে কমপ্লিট করবা যেভাবেই হোক। আর যেটা পারবা না আমাকে জানাবা, যেভাবে হোক আমাকে জানাবা, ঠিক আছে? আমি জাস্ট সাজেশনটা গ্রুপে দিয়ে দিব, তোমাদের মধ্যে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই, যেটা যেটা পারবা না আমাকে বইলো, ঠিক আছে? আচ্ছা ইফতি নাই এখানে? স্যার এগুলো তো ইজি, হ্যাঁ হ্যাঁ এগুলো খুবই ইজি। আমি জাস্ট এগুলো তোমাদের করার জন্য দিব। হ্যাঁ, আমি জাস্ট এগুলো তোমাদের আজকেই রাতের মধ্যে কমপ্লিট করার জন্য এগুলো দিব। তো দেখো, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি কোন কোন টাইপের ম্যাথ গুলো বেশি আসে। তোমরা যখন এগুলো দেখবা, আহ, আচ্ছা ইফতি আসো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চেক করো তো, পরের চ্যাপ্টার চেক করো, চ্যাপ্টার 3 তে যদি এগুলো যদি কোনো প্রবলেম থাকে, 4 অধ্যায় করান। আচ্ছা 4 অধ্যায় থেকে আমি কিছু দেখাচ্ছি, ম্যাথ গুলো তোমরা বাসায় করবা, সিকিউ গুলো তোমরা বাসায় নিজেরা করবা, আমি এমসিকিউ দেখাবো। হ্যাঁ, এগুলো যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বইলো, তারপরে বইলো। আচ্ছা চেক করো চ্যাপ্টার 4 থেকে অল্প কিছু সৃজনশীল দিচ্ছি যেগুলো তোমার খুব বেশি আসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ইফতি, কথা কমাই দিছো ঠিক আছে, কিন্তু যেগুলো জিজ্ঞেস করবো সেগুলো তো অ্যান্সার দিবা নাকি? স্যার আমার চ্যাপ্টার 3 একটা ম্যাথে প্রবলেম আছে, আপনাকে মেসেঞ্জারে দেওয়া যাবে। আচ্ছা তুমি আমাকে দিও, হ্যাঁ। আর আমি এইটা আবার বলতেছি, আমি এই পিডিএফটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমাদের এইটা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা আজকে রাতের মধ্যে এটা কমপ্লিট করবা, ঠিক আছে? জানেন চ্যাপ্টার 11 এর এমসিকিউ দেখান স্যার। আচ্ছা আমি দেখাবো, চ্যাপ্টার 11 এর এমসিকিউ দেখাবো। হ্যাঁ এমসিকিউ দেখাবো, এমসিকিউ দেখাবো। আমার কথা কি বুঝছো? আমি এটা তোমাদের যে কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা আজকের মধ্যে এটা কমপ্লিট করবা যেভাবে হোক, ঠিক আছে? ওকে এমসিকিউ করাবো, আমরা এমসিকিউ চলে যাব। আমি জাস্ট চ্যাপ্টারে কিছু তোমাদের দেখাচ্ছিলাম যে আসলে কোন টাইপের ম্যাথ গুলা বেশি আসে, কোন টাইপের ম্যাথ গুলা বেশি আসে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এমসিকিউ এমসিকিউ প্রবলেমটা সলভ করে দিব। আচ্ছা আমি এমসিকিউ চলে যাচ্ছি তাহলে, হ্যাঁ। আর এগুলো এগুলো তোমরা বাসায় দেখে নিও, এগুলো বাসায় দেখে নিবা, ঠিক আছে? ঠিক আছে আমি এমসিকিউ চলে যাচ্ছি তাহলে। এমসিকিউ এমসিকিউ
জেনারেল ম্যাথ এমসিকিউ। ওকে, আচ্ছা আমরা ঢাকা বোর্ডের 23 সালটা আগে আমরা সলভ করব। এমসিকিউ দেখো, এমসিকিউ। আর এমসিকিউ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, হ্যাঁ এমসিকিউটা আসলে তোমাদের দেখবা যারা মোটামুটি পড়াশোনা করছো 20টার মতো এমনি এমসিকিউ রাইট করতে পারবা। আচ্ছা এমসিকিউ এমসিকিউ চলে আসতেছে। রাজশাহী বোর্ড। আচ্ছা ঢাকা বোর্ড 23। আচ্ছা চেক করো। আচ্ছা চেক করো প্রথমে বৃত্ত। আচ্ছা প্রথম এমসিকিউটা এখানে মিসিং আছে। আমি বলে দিচ্ছি প্রথম এমসিকিউটা আসলে কি ছিল। আচ্ছা আমি বলে দিচ্ছি প্রথম এমসিকিউটা ছিল কি ছিল তোমার। আহ, বৃত্তে অন্তর্লিখিত। আচ্ছা দেখো একটা বৃত্ত। তোমরা জানো না উপচাপ কোনটা অধিচাপ কোনটা। ছোট চাপকে ছোট চাপকে উপচাপ বলে, আর বড় চাপটাকে অধিচাপ বলে। এখন তোমাদের যদি প্রশ্ন আসে উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ বলো তো এই কোণটা কত হবে। কেউ পারো? কেউ পারো? সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে? এই কোণটা উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ। উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ না সূক্ষ্মকোণ বলো। এই প্রশ্নটা ঢাকা বোর্ডে এত আসে। সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে আমাকে বলো। উপচাপে অন্তর্লিখিত কোণটা স্থূলকোণ, হ্যাঁ এটা হবে স্থূলকোণ। আর যদি উপচাপে, উপচাপে তোমার কি বলে, উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর দণ্ডায়মান কোণটা কি হবে জানো? উপচাপের উপর দণ্ডায়মান হবে তোমার কি সূক্ষ্মকোণ। এইটা জাস্ট তোমরা মনে রাখো, এমসিকিউ তোমরা পাওয়া যাইতে পারো কারণ ঢাকা বোর্ডে এই টাইপের এমসিকিউটা প্রচুর আসে। আচ্ছা চেক করো। আর আবার যদি এরকম হয় বৃত্ত আছে অধিচাপ, অধিচাপ, অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপে, অধিচাপে অন্তর্লিখিত কোণটা, অন্তর্লিখিত কোণ কি হবে? অধিচাপে অন্তর্লিখিত কোণ হয় সূক্ষ্মকোণ। এই দুইটার মধ্যে প্যাচ যদি ধরতে না পারো তাহলে এমসিকিউ ভুল হয়ে যাবে। হ্যাঁ বুঝতে হবে, এমসিকিউটা বুঝতে হবে। বৃত্তের এমসিকিউটা বুঝে পড়লে তোমার বৃত্ত থেকে যে দুইটা তিনটা এমসিকিউ আছে তুমি কারেক্ট করতে পারবা। আচ্ছা চেক করো। হ্যাঁ স্থূলকোণ ঠিক আছে, জারেন ঠিক আছে। চেক করো। অধিচাপের অন্তর্লিখিত কোণটা কিন্তু সূক্ষ্মকোণ। নাদিয়া, নাদিয়া ক্লাসে মনোযোগ থাকো। নাদিয়া ক্লাসে মনোযোগ থাকো। আচ্ছা চেক করো, তারপরে চেক করো। এখানে 2 নাম্বার যে এমসিকিউটা, এখানে তোমার আহ, কি বলছে ও এ বি তোমার 45 ডিগ্রি। চেক করো ও এ বিটা মানে এ কোণটা তোমার 45 ডিগ্রি। ও এ, ও এ বি এটা যদি তোমার 45 ডিগ্রি কোণ হয়, বলছে এ ও বি এর মান কত। এ ও বি এই কোণের মান চাইছে, মানে এই পুরাটা কোণের মান চাইছে। আমাকে বলতে হবে এইটা যদি 45 ডিগ্রি কোণ হয় এই কোণটা কত হবে আসলে বলো। এ ও ডি এর মান কত হবে বলো, কে বলতে পারবা? বলো এ ও ডি এর মান কত হবে। এ ও ডি এর মান, এ ও ডি এর মান, আমি এ ও ডি এর মান চাইছি, এ ও বি এর মান চাই নাই কিন্তু। আমি কিন্তু অ্যান্সার চাই নাই। আমি বলছি যে এ ও ডি এর মান কত হবে। এ ও ডি, আমি কিন্তু অ্যান্সার চাই নাই ইফতি। এ ও বি 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন হবে? তোমার একটা ত্রিভুজে এইটা যদি 40 ডিগ্রি হয় এটা কত হবে?
হ্যাঁ 50 ডিগ্রি, তানজিল 50 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয়, এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে চেক করো, এটা যদি 40 ডিগ্রি হয়, এটাও হবে 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি, এটাও কত হবে 50 ডিগ্রি, তাহলে 50 + 50 কত হবে 100 ডিগ্রি। তার মানে এই যে এই কোণের মানটা, এই পুরা কোণের মান আমি যদি এবার মার্ক করি, এ ও বি, এ ও বি, এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তার মানে এ ও বি মানে কত হবে, কোণ এ ও বি সমান হবে 100 ডিগ্রি। 2 এর ডি, আচ্ছা 2 এর ডি, হ্যাঁ ঠিক আছে 2 এর ডি। কারো কোনো সমস্যা আছে কিনা জারিন? হ্যাঁ 2 এর ডি ঠিক আছে। আর কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার আমি এ কে 45 ভাবছিলাম। ভাবার কি আছে, এখানে চেক করো, দেওয়াই তো আছে না, এ ও এ বি হচ্ছে 40 ডিগ্রি, জানা তো নাই বা 50, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পুরো অ্যান্সারটা ঠিক আছে কিনা, পুরো অ্যান্সারটা ঠিক আছে কিনা, ঠিক লাগছে কিনা চেক করে নাও। 3C, আচ্ছা 3টা আমি করে দিচ্ছি একটু, হ্যাঁ এখানে চেক করো, তোমাকে এ বির মান বলছে, এ বির মান কত, এ বি কত, এ বি পুরাটা, এ বি কি জ্যা, এখানে আমাকে দেখতে হবে এ ও ডি টা আসলে কোন ধরনের ত্রিভুজ বলো তো, এ ও ডি টা আসলে কোন ধরনের ত্রিভুজ। এ ও ডি কিন্তু তোমার সমকোণী ত্রিভুজ তাই না, সমকোণী ত্রিভুজে তোমার কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে আর তোমার অতিভুজ দেওয়া আছে, তোমার ভূমির মানটা বের করতে হবে। আমি বলছি কিন্তু এই টাইপের কিন্তু তোমাকে মানগুলো দেওয়া থাকলেই তোমাকে অপর মানটা বুঝে নিতে হবে যে আসলে কোনটা হবে, তাহলে দ্রুত এমসিকিউ সলভ করতে পারবা। আচ্ছা দেখো, এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, এটা অবশ্যই 3 হবে, এটা যদি 3 হয় এটাও 3 হবে, আর তারপর এ বির মান কত হবে, এ বির মান 6 হবে, এ বির মান 6 হবে। দেখো তো বুঝছো কিনা, এ এর মান 6 বুঝছো কিনা। আর এডি, এডি সমান বিডি কেন হয়েছে জানো, কেন হয়েছে জানো, এটা দিয়ে কিন্তু উপপাদ্য আছে, উপপাদ্য কিন্তু আসতে পারে, উপপাদ্য 17, তোমার বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের বৃত্তের কেন্দ্র থেকে আহ জ্যা এর উপর যদি তোমার লম্ব অঙ্কন করা হয়, জ্যাটা কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা কিন্তু উপপাদ্য আসে ঢাকা বোর্ডে, ঠিক আছে। বুঝতে পারছো কিনা, 3 নাম্বারটা বুঝতে পারছো কিনা, সবাই একটু আমাকে বলো, 3 নাম্বারটা বুঝতে পারছো কিনা, 3 নাম্বারটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ ওডি লম্ব, ঠিক আছে, ইফতি ঠিক আছে। আচ্ছা 4 নাম্বার এমসিকিউটা চেক করো, 4 নাম্বার এমসিকিউটা। আচ্ছা আমাদের কি উপপাদ্য 23 নাম্বার মনে আছে, যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই উপপাদ্যটা কি মনে আছে তোমাদের, চেক করো তো মনে আছে কিনা। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, মনে আছে, বলো মনে আছে কিনা। মানে এটা বুঝাইতেছি, ধরো বৃত্ত, হ্যাঁ বৃত্তে আমি যদি একটা তুমি চতুর্ভুজ অঙ্কন করি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে এই কোণ এই কোণের সমষ্টি কত হবে জানো, সমষ্টি হবে, সমষ্টি হবে 180, সমষ্টি কত হবে 180 হবে। আবার এই কোণ আমি যদি এইভাবে মার্ক করি, এ বি সি ডি, এই ক্ষেত্রে এ প্লাস এটা সি সমান 180 হবে, তারপরে বি প্লাস ডি, এটা কত হবে 180 হবে, ঠিক আছে এটা। আচ্ছা তাই যদি হয় আমাকে বলো, এখানে হাফ কি বলছে, এস আর টি, মানে তোমাকে আগে এস আর টি এর মান বের করতে হবে, এর মানটা বের করে হাফ মানে 2 দ্বারা ভাগ করতে হবে, এই তো। আচ্ছা এস আর টি কোনটা, এস আর টি এই কোণ বুঝাইছে না, এই কোণের মানটা তোমাকে আগে বের করতে হবে, আমাকে বলতে হবে যে পি কোণ, পি কোণ, কোণ পি প্লাস কোণ আর সমান 180 না, 180 না বলো, কারণ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হয় 180 হয়। পি কোণের মান দেওয়া আছে কত 70 ডিগ্রি, প্লাস আর কোণ, আচ্ছা আমি আর কোণটা রেখে দিলাম, আর কোণ 180 ডিগ্রি, এখানে চেক করো আর কোণ আসলে কত হবে, 180 থেকে 70 বিয়োগ করো 110। আচ্ছা আর কোণ যদি 110 ডিগ্রি হয়, এই কোণটা 110 ডিগ্রি, আমি পুরা কোণের মান জানি না, পুরা কোণের মান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি হয়, এই কোণ যদি তোমার 110 হয়, 110 বাদ দিয়ে দাও, 110 ডিগ্রি বাদ দিয়ে কত হবে 70 ডিগ্রি, নাও আবার 70 ডিগ্রি আনসার, কিন্তু না 70 ডিগ্রি আনসার হবে না, কারণ এটাকে আবার কি করতে বলছে, হাফ করতে বলছে, হাফ করতে কেন বলছে, এই যে এটা
হাফ, তার মানে এটাকে 70 ডিগ্রি দুই দ্বারা ভাগ করলে কত হবে? 35 ডিগ্রি। দেখো মিলে গেছে। কেউ আবার একদম খুশিতে অঙ্ক এমসিকিউটা মিলে গেলেই যে আমি 70 ডিগ্রি দিয়ে দিব, তা কিন্তু না। এখানে দেখো অপশনে কিন্তু 70 ডিগ্রি আছে। তো এত খুশি হওয়ার কিছু নাই, আমাকে ভাইবা চিন্তা কি করতে হবে? ভাইবা চিন্তা আমাকে এমসিকিউ সলভ করতে হবে। না বুঝতে পারছো কিনা আমাকে বলো। জান্নাতুল নাইমা, বুঝছো? আচ্ছা 110 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, পুরো এমসিকিউ চেক করো, পুরো এমসিকিউ চেক করো, পুরো এমসিকিউটা চেক করে আমাকে বলো এস আর টি পুরোটা বুঝছো কি না। আচ্ছা তারপরে এমসিকিউটা চেক করো। ত্রিকোণমিতি থেকে আসছে। আহ ত্রিকোণমিতি থেকে যে এমসিকিউ গুলো আসে এই এমসিকিউ গুলো খুবই তোমার ইজি হয়। আর ঢাকা বোর্ডের আর অন্যান্য বোর্ডের এমসিকিউ গুলো খুব সহজই হয়। গতকাল ক্লাসে অনেকে বলছিল যে স্যার হার্ড এমসিকিউ করেন, হার্ড ম্যাথ করেন। আসলে বোর্ডের প্রশ্নগুলো এত বেশি হার্ড হয় না। আর যেটা পারবে না তোমার কাছে এটা হার্ড মনে হবে, যেটা পারবে সেটা ইজি মনে হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা প্রশ্নও কিন্তু এই টাইপের আসবে এবং কি এই স্ট্যান্ডার্ডেই আসবে, হ্যাঁ। তো এত হার্ড এত ইজি এইসব না বলে জাস্ট আমাকে কি করতে হবে? প্র্যাকটিস করে যেতে হবে। এখন আমি বছরের শেষের দিকে আসছি, আমি কালকের পরে এক্সাম দিব, এখন আমার কাছে কেন কঠিন লাগবে? আমার কাছে সবই সহজ লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? বুঝলাম না একটু, কোনটা যেন বুঝো নাই? স্যার এটার আনসার 2। কোনটা বুঝো নাই, কোনটা বুঝো নাই? জানাতুল নাইমা, জানাতুল নাইমা কোনটা বুঝো নাই? ইবান বুঝছি। আচ্ছা বুঝছো, কোনটা বুঝো নাই বলো আমাকে। জানাতুল নাইমা, এটা কি বুঝো নাই? 4 নম্বরটা কি বুঝো নাই? স্যার 4 বুঝি নাই। আচ্ছা এই কোণের মান যদি 110 হয়, ঠিক আছে 110, আমাকে বলো তো এক সরলকোণ মানে কত? এই পুরা কোণের মান কত? 110 না বলো? সরি 180 না বলো? 180 না? তো একটা কোণের মান যদি 110 হয়, এই কোণের মান আমি বলতে পারবো না? বলো, পারবো কিনা? তো এই কোণের মানটা বের করার জন্য আমাকে কি করতে হবে? 180 থেকে জাস্ট এই যে এই মানটা যেটা বের হয়েছে 110, এটা মাইনাস করে দিব। মাইনাস করে দিলেই তো আমার অ্যান্সার চলে আসে 70 ডিগ্রি। চেক করো। জানো তো নাইমা? ও বুঝছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে গুড। আচ্ছা তারপরে চেক করো, তারপরে চেক করো 5 নাম্বারটা। 5 নাম্বারটা আসলে খুবই সহজ, হ্যাঁ। তুমি যদি এটা 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 যদি খুব সহজে করতে চাও তাহলে তুমি বলবা যে সাইন, যে প্রশ্নটা দেওয়া আছে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা, আমাকে বলো তো এটা সাইন হাফ আসলে কত ডিগ্রি? সাইন হাফ মানে কি? সাইন 30 ডিগ্রি না? সাইন 30 ডিগ্রি হলে এই পাশে কি হয়ে যাবে? সাইন সাইন চলে যাবে। তো 60 মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি, হ্যাঁ। তো 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল থিটা, তার মানে আমার 30 ডিগ্রি আনসার। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। চেক করো। কিন্তু এখানে থিটার মানটা বের হয়েছে তাই না? আমাকে কি লাগবে? ট্যান থিটার মান বের করতে বলছে। আচ্ছা ট্যান থিটা মানে কত? 30। ট্যান 30 মানে কত? 1/√3। 1/√3 কোথায় আছে? পাঁচের ক। চেক করো পাঁচের কটা বুঝছো কিনা। চেক করো আমাকে জানো, চেক করো আমাকে জানো বুঝছো কিনা। পাঁচের পাঁচের প্রশ্নটা বুঝছো কিনা? পাঁচের প্রশ্ন বুঝছো কিনা? তাসিন, আচ্ছা ঠিক আছে, বুঝছো, ওকে। তারপরে চেক করো 6 নাম্বারটা। 6 নাম্বারটা, এখানে আমাকে এখানে আমাকে বলতে হবে বিসির মানটা কত হবে। ওকে, বিসির মানটা কত হবে? বিসির মানটা আমি কিন্তু বলছি আমার সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকলে কিন্তু তৃতীয় বাহুটা আমাকে দেখেই এমসিকিউ সলভ করতে হবে, একদম দেখে।
আমার যদি 3 4 থাকে অতিভুজ কত হবে? 5 হবে। ওকে নাদিয়া, ঠিক আছে। চেক করো, আমি যেটা মাত্র বললাম, সমকোণী ত্রিভুজ থাকলে দুইটা যদি বাহুর মান দেওয়া থাকে, আমার 3 নম্বর বাহুটা আমি যেন দেখাই বলতে পারি, তাহলে আমার এমসিকিউ করতে সময় কম লাগবে। ঠিক আছে, দেখো আমার 5 আসছে, আমাকে সাইন বি করতে বলছে। এখন কথা হচ্ছে, যে কোণের মান যে কোণের মানের জন্য তোমার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলবে, সেইটা কিন্তু আগে দেখতে হবে। সাইন বি বলছে মানে বি কোণ কিন্তু এইটা। আমি কিন্তু বলছি আমার ভূমির সাথে কোণ উৎপন্ন করে, তাহলে তোমার কি ভূমি কোণটা বলো তো? এবি হবে না? তাহলে সাইন বি, সাইন বি, আমার কিন্তু সাইন মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। এই ক্ষেত্রে তুমি আবার ভুলেও এবিটা লম্ব মনে করো না, কারণ বি কোণের জন্য কিন্তু ভূমিটা আসলে কি হবে? এবি হবে। তার মানে সাইন বির জন্য তোমার লম্ব হবে এসি, অতিভুজ কত হবে? বিসি। অতিভুজ তো পরিবর্তন হয় না, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, এসির মান কত আছে এখানে? 4, আর বিসির মান 5। চেক করো তো সাইন বির মানটা বুঝতো কিনা। 4/5। আচ্ছা আমাকে বলো তো সাইন সি কত হবে? সাইন সি কত হবে বলো? সাইন সি কত হবে? তাসিন, আচ্ছা, জারিন, নাদিয়া, আলামিন, বলো সাইন 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 সি কত হবে? ইফতি কোথায়? ইফতি, তানজিল, 3/5 হবে। 3/5 হবে। আচ্ছা 3/5 হবে। আচ্ছা আমাকে বলো তাহলে সাইন এ কোণ কত হবে? সাইন এ, সাইন এ কত হবে? সাইন এ কত হবে আমাকে বলো, দ্রুত বলবা। আচ্ছা বুঝছি, ঠিক আছে, সাইন এ কত হবে আমাকে বলো। সাইন এ, সাইন এ কত হবে পড়তে হবে। সাইন এ কত হবে আমাকে বলো, সাইন এ। ইফতি, এখন শেষ সময়, হ্যাঁ, ভালো না লাগলেও পড়তে হবে, ভালো না লাগলেও পড়তে হবে। তো এখন আমি শেষ সময় এইসব আমি শুনতেও চাই না। সাইন এ কত হবে দ্রুত বলো, সাইন এ কত হবে দ্রুত বলো, দ্রুত। সাইন এ, সাইন এ কোণের কথা বলছি। সাইন এ কত হবে দ্রুত বলো। দ্রুত বলো, দ্রুত বলো, সাইন এ কত হবে? কে বলতে পারে না সাইন এ কত হয়? স্যার না পারলে জিজ্ঞেস করতেছি এগুলো। সরি। সাইন এ, আচ্ছা 1। আচ্ছা সাইন এ এটা আসলে কি জানো? এটা হচ্ছে খুবই চালাকি প্রশ্ন, হ্যাঁ। সাইন এ, এখানে চেক করো, এ কোণ কিন্তু 90 ডিগ্রি, এ কোণ কিন্তু 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান কত হবে? 1 হবে। এই প্রশ্নটা কিন্তু তোমার, হ্যাঁ ঠিক আছে তানজিল, সাইন 90 ডিগ্রি না, সাইন 90 ডিগ্রি 3/5 কেন হবে? সাইন এ কোণের জন্য দেখো, এ কোণটা হচ্ছে তোমার এখানে সমকোণী, সমকোণ। চেক করো, এখানে এ কোণটা কিন্তু তোমার 90 ডিগ্রি, এই কোণটা কি 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত হবে? সাইন 90 ডিগ্রি মান কিন্তু কত হবে? 1 হবে। বুঝছো কিনা চেক করো। না 3/5 হবে না, আলামিন 3/5 হবে না। দেখো এই কোণ কিন্তু তোমার 90 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা চেক করো এখানে 7 নম্বর প্রশ্নটা, 7 নম্বর প্রশ্নটা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাকে পরিসীমা বের করতে বলছে। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই প্রশ্নগুলা আমি কিন্তু বলছি পরিমিতি থেকে, যারা তোমরা ম্যাথ করতে চাও না কিন্তু এমসিকিউ পড়ার জন্য হলেও তোমার সূত্রগুলা জানতে হবে। ঠিক আছে, এখানে দেখো এমসিকিউ তে তোমার ত্রিভুজটা চলে আসছে, সমবাহু ত্রিভুজটা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা মনে আছে কিনা কারো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এটা বল 3/4 স্কোয়ার। এখানে কত দেওয়া আছে? 12 √3 দেওয়া আছে। চেক করো তো, আমি এ স্কোয়ার সমান কি লিখতে পারি? 4 টা উপরে যে কোণ হবে 4 ইন্টু 12 √3 ডিভাইডেড বাই √3। তো আমার এটা এটা চলে যাবে, 4 আর 12 গুণ করো, এ স্কোয়ার ইকুয়াল টু 8 হবে, 4 হবে। এর মান চেক করো, √48।
আচ্ছা মাহফুজ, এক্সামটা আসলে ভালো করে দিতে হবে, হ্যাঁ, যেভাবে হোক এক্সামটা ভালো করে দিতে হবে। তো এক্সাম ভালো করার জন্য তোমাকে পড়তে হবে আগে। নাও √48 চেক করো, এটা কিভাবে লেখা যায়। পরিসীমা চাইছে না, পরিসীমা মানে কি, তিন বাহুর যোগফল। তিন বাহুর যোগফল এর মান যদি আসে তুমি √48 এটা ক্যালকুলেট করে দিবা। √48 চেক করো আনসার কত হবে। চেক করো, ক্যালকুলেটরে চেক করো কত আসে। এ সমান 4√3। এর সমান যদি তোমার 4√3 হয়, তার মানে পরিসীমা বলছে, তার মানে কি করতে হবে, পরিসীমা মানে কি আসলে প্রত্যেকটা বাহুর যোগফল। তার মানে এখানে তুমি কি করবা, 4√3 প্লাস 4√3 প্লাস 4√3, এটা কি করবা, তাহলে 12√3 হয়ে যাবে। কোথায় আমার এমসিকিউ আনসার, 12√3। ওকে, তারপর চেক করো, ধারা চলে আসছে। এখানে চেক করো, ধারাটির পদ সংখ্যা বের করতে বলছে। পদ সংখ্যা এখানে কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে এমতম পদ। এটা কততম পদ, এমতম পদ। এমতম পদের সূত্র আমার জানা আছে না, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এখানে কত দিবা, 384। এর মান চেক করো, এর মান তো কত হবে, 3 প্লাস n মাইনাস ওয়ান, ডির মান কত হবে, 6। আমাকে দেখতে হবে এটা আমার সমান্তরাল দ্বারা না ঘনত্ব দ্বারা। 3 দুগুণে, আচ্ছা এখানে চেক করো, আমি যদি 6 - 3 করি, 6 - 3 মানে কত, 3। এটা কিন্তু আমার সমান্তর ধারা না, এটা কিন্তু আমার কি না, সমান্তর ধারা না, এটা গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা আমার কি ধারা, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হলে কি হবে, আমার 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। গুণোত্তর ধারার nতম পদ এটা, তার মানে a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল, সরাসরি লিখবে কত, 384। এটা ঢাকা বোর্ড, তাসিন ঢাকা বোর্ড 2023। চেক করো, এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে কত, 2। তারপর হবে n মাইনাস ওয়ান ইকুয়াল টু 384। 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু 384 ডিভাইডেড বাই 3। চেক করো ভাগ করলে কত হয়, চেক করো ভাগ করলে কত হয়। 12 আর হচ্ছে 2, 384 কে 3 দিয়ে ভাগ করো। বলো, 128 হয়, আচ্ছা 128। এখান থেকে তোমাকে কি করতে হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান, এখানে তোমার 2 টু দি পাওয়ার কত করতে হবে, 7। 2 টু দি পাওয়ার 7 মানে কত, 128। তো 2 চলে যাবে, n - 1 ইকুয়াল টু 7, n সমান 8। চেক করো n সমান 8, দেখো বুঝছো কিনা। 9 এর খ, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। তারপর চেক করে নাও তো 10 নম্বর প্রশ্নটা কি বলছে। 10 নম্বর প্রশ্নটা, প্রথম 12টি পদের সমষ্টি চাইছে, প্রথম 12টা পদের সমষ্টি চাইছে। সরাসরি এটা কিভাবে করা যাবে, 12টা পদের সমষ্টি চাইছে, এটা কি ধারা তোমার বুঝতে হবে আগে, এটা সমান্তর ধারা না গুণিত ধারা। এটা -3 আকারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কি সমান্তর ধারা, 12টি পদের সমষ্টি। তার মানে সরাসরি লিখে দিও যে 12, 12 ডিভাইডেড বাই 2, 2a প্লাস 12 মাইনাস 1 ডি, ডি, আচ্ছা ডি, আচ্ছা চেক করো, এর মান কত হবে, -3, এখানে 6 হবে। তারপরে এখানে তোমার -3 -6 হবে প্লাস 11 ইন্টু ডি এর মান কত হবে, ডি এর মান -3 -6 প্লাস 3 -3, ডি এর মান -3। চেক করো, 6, 6 - 6
প্লাস 33 6 ইন্টু 27 27 আর 60 গুণ করো 27 আর 6 গুণ করো কত হয় 3 4 16 163 642 ওকে 162 162 গ নাম্বার অ্যান্সার চেক করে নাও চেক করে নাও ঠিক আছে কি না অ্যান্সার কিন্তু তোমার 162 162 হয় হ্যাঁ ঠিক আছে জারিন 162 আচ্ছা চেক করো তো 11 নম্বর এমসিকিউটা আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম হ্যাঁ এইটা কিন্তু মনে রাখতে বলছিলাম যে আসলে কখন কখন আমার সমকোণী ত্রিভুজ হবে তিনটা বাহুর মান দেওয়া থাকলে এখানে আমার অ্যান্সার দেখে বলো তো 11 নম্বর অ্যান্সার কি হবে দেখে বলো মাইনাস মাইনাস 162 হয় আচ্ছা হ্যাঁ মাইনাস হবে না মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে -162 হ্যাঁ অবশ্যই মাইনাস হবে কারণ আমার কি ছিল মাইনাসের 162 হবে ঠিক আছে -162 11 ডি হবে আচ্ছা দেখা বোঝা গেছে এটা 11 ডি হবে আচ্ছা একটা কমন পড়ে গেছে ওকে আমাকে বলো 12 নম্বরটা একটু বলো তো 12 নম্বরটা উদ্দীপকটা একটু দেখে বলো তো আসলে এটা আমরা কোথায় পড়ছি কত নম্বর উপপাদ্য এটা দেখে মনে হয় 12 নম্বরটা এটা তোমার কি বৃত্তে তোমার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এইভাবেই তো আমরা 20 নম্বর উপপাদ্য পড়ছিলাম আচ্ছা চেক করো এখানে এ বি সিটা বড় কার থেকে কোন বি কোনটা এ ডি সি থেকে আচ্ছা এত হলে বলছে এবিসি মাইনাস এডিসি সমান কত হবে এইটা আমাকে বের করতে হবে যে এবিসি আসলে কত হয় এবিসি চেক করো এবিসি মাইনাস হবে এডিসি এটা অ্যান্সার কত হবে আমাকে একটু বলো কেউ এটা তোমার সূক্ষ্মকোণ হবে না তোমার পূরকোণ হবে চেক করো তো তোমাকে বুঝতে হবে সূক্ষ্মকোণ কোনটা সমকোণ কোনটা পূরকোণ কোনটা সম্পূরক কোনটা সূক্ষ্মকোণ হবে তোমার 0 ডিগ্রি থেকে বড় 0 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 90 ডিগ্রি থেকে কি ছোট আর পূরকোণ হবে তোমার কি দুইটা কোণের সমষ্টি যদি তোমার 90 ডিগ্রি হয় তার মানে এখানে কিন্তু কখনোই কি হবে না পূরকোণ হবে না সম্পূরক কোণ হবে না কারণ সম্পূরক কোণ তোমার কি হয় দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ হবে সমকোণ 90 ডিগ্রি হবে না এটা সূক্ষ্মকোণ হবে এটা সূক্ষ্মকোণ হবে হ্যাঁ 12 এ হ্যাঁ ঠিক আছে 12 এ হবে সূক্ষ্মকোণ আচ্ছা একটু চেক করো তো 13 নম্বরটা এক্স এর মান কি হবে এক্স এর মানটা এক্স এর মানটা কি হবে একটু চেক করে নাও 13 নম্বর একটু আমাকে বলো 13 নম্বরটা কি হবে 13 নম্বর এক্স এর মানটা কত হবে এক্স এর মান কত হবে আমাকে বলো তানজিল এটা সলভ করে দাও আমাকে এক্স এর মানটা আসলে কত হবে 11 মেবি ইভেন 11 মেবি 4 হ্যাঁ 4ই হবে মেবি কেন 13 নম্বরের অ্যান্সারটা বলো আমাকে 13 নম্বর এক্স এর মান কত হবে তানজিল 13 নম্বরটা সলভ করে দাও
ছবি দাও তো। আচ্ছা আমি 14 নম্বরের কথা বলতেছি, তাহলে যে 4 নম্বরটা ছবি দিবা দ্রুত দাও। কি করে দিবা? মাইনাস করে দিবা। 6 মাইনাস কত হবে? 4 হবে, তার মানে 2 হবে অ্যান্সার। যখন তোমাকে বলবে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করে সেই ক্ষেত্রে দুইটা ব্যাসার্ধ যোগ করে দিবা, তার মানে 6 প্লাস 4 হবে, 6 প্লাস 4 হবে 10 হবে। দেখো তো এই ম্যাথটা 14 নম্বর ম্যাথটা বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ বুঝতে পারছো কিনা? বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ বুঝতে পারছো কিনা? 14 নম্বর, 14 নম্বর এটা কিন্তু তোমার অন্তঃস্পর্শ আসছে, কিন্তু এবার কিন্তু তোমার বহিঃস্পর্শ আসতে পারে। জাস্ট কি করে দিবা? ব্যাসার্ধ যোগ করে দিবা, ব্যাসার্ধ যোগ করে দিবা। একটু চেক করো 14 নম্বরটা, 14 নম্বরটা চেক করো। 14 বুঝি নাই, 14 বুঝি নাই। আচ্ছা চেক করো, এখানে আমি বলছি অন্তঃস্পর্শ করলে জাস্ট ব্যাসার্ধ দুইটা মাইনাস করে দিবা, একদম শর্টকাট, একদম শর্টকাট। ব্যাসার্ধ দুইটা মাইনাস করে দিবা। ইভান, যদি অন্তঃস্পর্শ করে ব্যাসার্ধ দুইটা মাইনাস করে দিবা, যেটা আসবে সেটাই অ্যান্সার। বুঝছো কি না ইভান? অন্তঃস্পর্শ করলেই মাইনাস করে দিবা, এক কথায় শেষ। আর যদি তোমাকে বলে বহিঃস্পর্শ করছে, তাহলে বহিঃস্পর্শ করলে প্লাস করে দিবা, 6 প্লাস 4 সমান 10। জাস্ট দুইটা কথা মনে রাখবা। ইভান এবার বলো তো বুঝছো কিনা? জাস্ট দুইটা কথা মনে রাখতে হবে, অন্তঃস্পর্শ করলে হবে মাইনাস, বহিঃস্পর্শ করলে হবে প্লাস। ওকে, ওকে ঠিক আছে। তারপরে চেক করো তো, এটা মনে রাখবা, 15 নম্বরটা একদম মনে রাখবা, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত মনে রাখবা। 15 নম্বরটা, 15 নম্বরটা মনে রাখবা, ঠিক আছে? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত, এটা নিয়ে আর কথা হবে না। চেক করো তো 16 নম্বরটা। হ্যাঁ 14D, 14D, আচ্ছা আচ্ছা 14D, আচ্ছা আচ্ছা। এখানে 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 দেখতে হবে আমার ব্যাসার্ধ না ব্যাস দেওয়া আছে। এখানে ব্যাসার্ধ দেওয়া থাকলেও এখানে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। আমাকে ব্যাসার্ধে কনভার্ট করতে হবে, ব্যাসার্ধে কনভার্ট করতে হবে। তানজিল, তানজিল ঠিক আছে। এখানে দেখো 6, 6 তোমার কি আছে? ব্যাস আছে। ব্যাসটাকে কি করতে হবে? ব্যাসার্ধে কনভার্ট করতে হবে, তার মানে 6 ডিভাইড বাই কত হবে? 6 ডিভাইড বাই 2 মানে 3। তার মানে চেক করো, এবার তুমি ব্যাসার্ধ পাইছো, ব্যাসার্ধ পাইছো 3 আর 4, 3 আর 4 এক মাইনাস করে দাও, মাইনাস করে দিলেই কি আনসার কি পেয়ে যাবা। ঠিক আছে, ধন্যবাদ তানজিল। আচ্ছা 15 গ নাম্বার, ওকে 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 জারিন। আচ্ছা 15 গ, 16 নম্বরে চেক করো। 16 নম্বর, 16 নম্বর চেক করো তো। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা এর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। বর্গের যদি পরিসীমা দেওয়া থাকে, বর্গ আসলে কি? যে চতুর্ভুজের চারটা বাহুই কি সমান, তাহলে বর্গের পরিসীমা তো 4 এ। পরিসীমা মানে তো তোমার সবকটা বাহুর যোগফল। আচ্ছা 4 এ 4 এর সমান কত আছে? 36। এর মান কত হবে? 36, 36 ডিভাইড বাই কত? 4, 9। আচ্ছা 4 9 36। কি চাইছে? কর্ণের দৈর্ঘ্য চাইছে। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা মনে আছে না? √2a, √2a, তার মানে आंसर কত হবে? 9 √2, 9 √2 आंसर। চেক করো, চেক করো তো বুঝছো কিনা? বর্গের, আমি কিন্তু বলছিলাম পরিমিতি থেকে যারা অ্যান্সার করবা না, মানে সিকিউ অ্যান্সার করবা না, তারপরও যেন তোমরা কি করো, এমসিকিউ সলভ করার জন্য হলেও সূত্র যেন মুখস্থ করো। আমি কিন্তু বারবার বলছি ক্লাসে, আমার কিন্তু এগুলো এখন কাজে লাগতেছে। আমি যদি ম্যাথ নাও দেই পরিমিতি থেকে, কারণ ত্রিকোণমিতি আছে, দ্রুত উচ্চতা আছে, আমার পরিমিতি ম্যাথ সৃজনশীল নাও অ্যান্সার করলে হবে, কিন্তু আমার এমসিকিউ সলভ করার জন্য সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমি ক্লাসে বারবার বলে দিছি এটা। আচ্ছা চেক করো তারপরে। আচ্ছা তারপরে চেক করো, এই যে দেখো এখন আহ, তোমার 17 নম্বর 18 নম্বর এই প্রশ্নগুলো 16 17 18, 16 17
17, 18, এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমার পরিমিতির। এখন পরিমিতি থেকে কিন্তু সহজ প্রশ্নে আসে, এগুলো জাস্ট কি করতে হবে জানো, তোমাকে সূত্রগুলো মনে রাখা তারপরে এমসিকিউ গুলো সলভ করতে হবে। আমাকে বলো তো, এই সমভিত্তিক সিলিন্ডার যে আছে, সমভিত্তিক সিলিন্ডার ব্যালন না, আচ্ছা ব্যালন যদি দেওয়া থাকে, এখানে তোমার কি আছে, আহ উচ্চতা দেওয়া আছে, উচ্চতা মানে কত, 8, উচ্চতা 8 সেন্টিমিটার। আচ্ছা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত, আর আর সমান 5 সেন্টিমিটার। ওকে, তোমাকে এখন বলছে একটি ঘনে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য r√3 হলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা প্রশ্নটা r√3 কেন, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য যদি তোমার, আচ্ছা সিলিন্ডারের ক্ষেত্রে ঘ নাম্বার লাগবে। আচ্ছা ঠিক আছে, একটি ঘনের কর্ণের দৈর্ঘ্য r√3 হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তোমার ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র মনে আছে, ঘনকের, আচ্ছা ঘনের কর্ণের দৈর্ঘ্য মনে আছে, ঘনকের হবে, এটা কি প্রিন্টে মিস্টেক না? চেক করো তো, প্রশ্নটা একটু চেক করো। তানজিল কোথায়, তানজিল প্রশ্নটা চেক করো, 17 নম্বর প্রশ্নটা চেক করো, প্রশ্ন ঠিক আছে কিনা। তানজিল 17 নম্বর প্রশ্নটা চেক করো। তানজিল প্রশ্নটা চেক করো। কি তানজিল কি নাই, তানজিল, তানজিল কি নাই, 17 ডি হবে। আমাকে বলো আগে প্রশ্ন ঠিক আছে কিনা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য r√3, r√3 হলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল চাইছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো তোমার কত, 6a², হ্যাঁ 6a², কিন্তু তোমার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √3a, √3a। তানজিল আচ্ছা 18 নম্বর প্রশ্নটা চেক করো তো, 18 নম্বরটা, 18 নম্বরটা, 18 নম্বরে একটু চেক করো, বক্রতলের, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র মনে আছে, 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তোমার দেখো আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, জাস্ট কি করতে হবে, সূত্রতে মান বসাইতে হবে। ওকে ওকে, আচ্ছা দেখো আয়তন নির্ণয়ের সূত্রটা কি, সিলিন্ডারের আয়তন নির্ণয়, পাই আর স্কয়ার কত, এইচ, তোমার এইচ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, পাই এর মান দেওয়া আছে, জাস্ট কি করতে হবে, বসায় মানটা বের করতে হবে। তোমাকে এগুলো জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে দেখাইতে হবে আসলে ঠিক আছে কিনা। আর ভূমির ক্ষেত্রফলটা কি জানো, ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এগুলো তোমাকে কি করতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে মানগুলো কি করতে হবে, বসাইতে হবে, ঠিক আছে। মানগুলো বসে যদি সঠিকগুলো আসে তাহলে তো দিয়ে দিবা, সবগুলো দিয়ে দিবা। আর যদি দেখো যে কোনোটা ঝামেলা আছে তারপর দেখবা যে বাকি দুটো অ্যান্সার করে দিছো। আচ্ছা তারপরে চেক করো, তারপরে চেক করো তো, তারপরে চেক করো, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, এর ক্ষেত্রফল চাইছে। আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল তো আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখানে চেক করো, ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে কত, ব্যাস মানে 2r, 2r সমান 16 দেওয়া আছে, আর সমান কিন্তু 8, হ্যাঁ, আর সমান 8, আমি জাস্ট এখানে বসাই দিব, পায়ের মানটা বসাবো আর আর এর মানটা 8 স্কয়ার করে দিব, যেটা আসবে সেটাই কি আমার অ্যান্সার, বসাই দিবা, যেটা আসবে সেটা অ্যান্সার করে দিবা। 18 এ, আচ্ছা ঠিক আছে, ওগুলো তো মান বসায় আসলে করতে হবে, সূত্র সূত্র অনুযায়ী কি করতে হবে, মান বসায় যে মানটা আসবে সেটা অ্যান্সার দিব, ঠিক আছে। পরেরটা চেক করো, পরেরটা চেক করো, জারিন, জারিন পরেরটা চেক করো। 18 ওকে ওকে, 19, 19 দেখো, 19 নাম্বারও সেম, যে দেখাই দিছি, একটু চেক করে নাও 19 নাম্বারটা বুঝতে পারছো কিনা, 19 নাম্বার বুঝছো কিনা ইভান। আচ্ছা 20 নাম্বারটা চেক করো আবার, 20 নাম্বারটা বলছে একটি বৃত্তের, একটি কি, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান, বৃত্তের পরিসীমা ও বর্গের অনুপাত নির্ণয় করো। বৃত্তের পরিসীমা ও বর্গের, বর্গের পরিসীমা, বৃত্তের পরিসীমা বর্গের পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই স্কয়ার, পাই স্কয়ার, বলছে একটি বর্গের ক্ষেত্রফলের সমান, বর্গের ক্ষেত্রফল কত, বর্গ যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে তো স্কয়ার। আচ্ছা এই দুইটা সমান, বলছে বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত কত। আচ্ছা আমাকে বলো বৃত্তের পরিসীমা কত, বৃত্তের পরিসীমা, পরিধিটা হচ্ছে পরিসীমা 2 পাই আর, 2 পাই আর, আর বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা কত হবে, বর্গের পরিসীমা 4a। আচ্ছা এইখানে দেখো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান বর্গের ক্ষেত্রফল সমান স্কয়ার, এটা যদি হয়, আর এখানে তোমার বর্গের পরিসীমা 4a, এখানে স্কয়ার সমান, স্কয়ার সমান কি বসাইতে পারি, আহ এ সমান বসাইতে পারি √পাই আর। চেক করো তো, এখান থেকে, এখান থেকে আমি এর মানটা বের করে নিয়েছি, হ্যাঁ, এখানে আমি বসাই দিব, দেখো এখানে আমি কাটাকাটি করলে কত পাবো, নিচে 2 পাবো, আর এর মান কত পাই, আর নিচে কত থাকবে, আর থাকবে, আর উপরে পাই আর থাকবে, আর আর চলে যাবে, এখানে কিন্তু আমার √পাই থাকবে আর নিচে 2 থাকবে, আর যদি অনুপাত আকারে বলে তার মানে √পাই হবে, অনুপাত 2 হবে। চেক করো তো বুঝছো কিনা, কে কে আসো, কে কে আসো তোমরা এখনো, এখন কে কে আসো আমাকে একটু বলো তো, আমি তানজিদকে বাদে তো আর কাউকে দেখতে পাচ্ছি না রেসপন্স করতেছে, কে কে আসো তোমরা, কে কে আসো, ক হবে অ্যান্সার, আচ্ছা ক হবে অ্যান্সার, জারিন ঠিক আছে, ক হবে অ্যান্সার, জারিন আছে, আলামিন, আলামিন কি বুঝতেছো অ্যান্সার গুলো, বুঝতেছো, রেসপন্স কেন করতেছো না, আমাকে বলতে হবে বুঝছো কিনা, ইভান আসি, বুঝতেছো কিনা আমাকে বলতে হবে না, বুঝতে হবে কি, কোনটা কোনোটা ঝামেলা আছে কিনা আমাকে বলো, 20 নাম্বার বুঝতে পারছো কিনা চেক করো তো, আমাকে বলতে হবে স্যার বুঝি নাই এটা, বা এটা বুঝছি আমাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে কিন্তু আলামিন, বলতে হবে যে আমি এগুলো বুঝতে পারছি। আচ্ছা হাবিবা, আচ্ছা আচ্ছা, হাবিবা, হাবিবা চিনতে পারছি, ঠিক আছে, তুমি একটু বলো এগুলো বুঝতেছো কিনা, হ্যাঁ, না বুঝলে আমাকে বলতে হবে। আচ্ছা হাবিবা, আমি চিনতে পারিনি প্রথমে, ঠিক আছে হাবিবা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমাকে বলো 21 নাম্বার অ্যান্সার কত হবে, 21 নাম্বার অ্যান্সারটা, এগুলো তো দেখে পারার কথা, দেখে পারার কথা, আগে কি করতে হবে বলো তো মধ্য নির্ণয় করার জন্য, আগে কতগুলো সাজাতে হবে না,
স্যার 11 চ্যাপ্টার এমসিকিউ করান, হ্যাঁ অবশ্যই করাবো। 11 চ্যাপ্টার আমি এই এমসিকিউটা শেষ করে 11 চ্যাপ্টার এমসিকিউ চলে যাব। হ্যাঁ, আমি এমসিকিউটা আগে সলভ করে দিচ্ছি, ঢাকা বোর্ড টেস্ট আগে সলভ করে দিচ্ছি, আমি 11 নম্বর চ্যাপ্টার চলে যাব, ঠিক আছে। আহ, নাদিয়া নাদিয়া আর রিয়েক্ট না, ঠিক আছে, আমাকে এটা দেখো তো মধ্যক আসলে কত হবে। মধ্যক আসলে নির্ণয় করার জন্য এটা কিন্তু সিকিউতে ক নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, মধ্যকটা নির্ণয় করার জন্য আমাকে আগে উপাত্তগুলোকে সাজাই লিখতে হবে। দেখো তো উপাত্তগুলোকে যদি সাজাও তুমি, 2 হবে, 3 হবে, 5 হবে, 8, আচ্ছা আচ্ছা 7 হবে, তারপর 8 হবে, তারপর কত হবে, 13 হবে। আমাকে দেখতে হবে সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে তো তোমার আহ দুইটা মাঝখানে যোগ করে ডিভাইড বাই 2 করলে হবে, 5 + 7 ডিভাইড বাই 2, তার মানে কত হবে, 12 ডিভাইড বাই 2 মানে 6 অ্যান্সার। 6 আমার কি অ্যান্সার। চেক করো। জারিন, জারিন, অনুষা, আমি 11 নম্বর চ্যাপ্টারে এমসিকিউ দেখাবো, এমসিকিউ দেখাবো। দেখো এগুলো আগে ঠিক আছে কিনা। চেক করো বুঝছো কিনা। 22 নাম্বারের অ্যান্সার, 22 নাম্বার প্রশ্ন চেক করো। বলছে মধ্যক শ্রেণী, বলতে কি মধ্যক শ্রেণী নিম্নসীমা। আচ্ছা মধ্যক শ্রেণীটা আগে আমাকে খোঁজ করার জন্য আগে কি করতে হবে, ক্রমজুড়ে গণসংখ্যা বের করতে হবে। আচ্ছা চেক করো তো এখানে গণসংখ্যা কত আছে, 8 আছে, 15 আছে, 8 এর পাশে যোগ করো 23, 23 আর হচ্ছে তোমার কত 12, তাহলে হবে 35, 35 আর হচ্ছে তোমার 27, 34, 34 আর হচ্ছে তোমার 16, 50। আচ্ছা চেক করো 50, 50 ডিভাইড বাই 2 কত হবে, 25 হবে। আচ্ছা 25, 25 তোমার কি হবে, মধ্যক শ্রেণী হবে। এটা আমার কি ক্রমজিত গণসংখ্যা বুঝতে হবে, যে আমার এখানে ক্রমজিত গণসংখ্যা কোথায় আছে, এই দুইটা ক্রমজিত গণসংখ্যা আমার এখানে মধ্যক হবে 12। মধ্যক শ্রেণী হবে কোথায়, এইটা 31 থেকে 40, 31 থেকে 40, 31 থেকে 40। আচ্ছা চ্যাপ্টার 14, আচ্ছা চ্যাপ্টার 14 এ এমসিকিউ দেখাবো। চেক করো এখানে আমার নিম্ন সীমা চাইছে, নিম্ন সীমা কত হবে, 31। চেক করো তো 22 নাম্বারটা বুঝছো কিনা, নিম্ন সীমাটা 22 এর 31, হ্যাঁ ঠিক আছে সিফাত। ওকে, আহ প্রচুরক কত হবে, প্রচুরক, প্রচুরক তো দেখে বলা বলা যায়। বলো প্রচুরকটা আসলে তোমাকে এখানে নির্ণয় করতে হবে কিন্তু, হ্যাঁ এখানে তোমার সূত্রটা জানতে হবে। প্রচুরক মানে কত, প্রচুরক সমান এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন কত হবে এইচ। এই মানগুলা বের কইরা জাস্ট কি করতে হবে, ক্যালকুলেট করলেই হয়ে যাবে, ঠিক আছে। 22 এর বি হবে, 22 এর বি, হ্যাঁ ঠিক আছে 22 এর বি হবে। হাবিবা ঠিক আছে। 23 নাম্বারটা ক্যালকুলেট করে দিবা এই সূত্র দিয়ে, এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন এইচ, সূত্র দিয়ে বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। কোনটি বিচ্ছিন্ন চলক, বলো কোনটি বিচ্ছিন্ন চলক হবে। 24 নাম্বার অ্যান্সার দাও, দেখি কে দ্রুত দিতে পারে। 24 নাম্বার বিচ্ছিন্ন চলক কোনটা, বিচ্ছিন্ন চলক কোনটা হবে বলো, বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক কোনটা হবে বলো। আমাকে বলো 24 আনসার দাও, 24 আনসার দাও, 24 এর ডি, 24 এর ডি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি বলে দিই হ্যাঁ একটু একটু বলে দিই বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য। বিচ্ছিন্ন চলকটা হবে তোমার পূর্ণ সংখ্যায়, ঠিক আছে, বিচ্ছিন্ন চলকটা পূর্ণ সংখ্যা থাকবে, অবিচ্ছিন্ন চলকটা তোমার কি হবে, ভগ্নাংশ হবে। তুমি দেখো বয়স, ওজন, উচ্চতা এগুলো তোমার কি দশমিক সংখ্যায় আছে, হ্যাঁ দশমিকে আসে, পূর্ণ সংখ্যা আসতে পারে, ঠিক আছে, কিন্তু জনসংখ্যাটা কখনো কি হবে না, বলো দশমিক আকারে হবে না, ঠিক আছে। আর তার জন্য বিচ্ছিন্ন চলক হচ্ছে জনসংখ্যা। হ্যাঁ ঠিক আছে। এই ম্যাথ এই এমসিকিউ কিন্তু চলে আসে, হ্যাঁ। আচ্ছা চেক করো, লাস্ট লাস্ট ক্লাসে আমি কিন্তু বলছিলাম, লাস্ট ক্লাসে আমি কিন্তু বলছিলাম এই যে উপসেট নিয়ে ম্যাথ আসে, এমসিকিউ চলে আসে, উপসেট, প্রকৃত উপসেট। আমাকে 25 এর আনসারটা বলে দাও, জট করে বলে দাও, 25 আনসার কত হবে, 25 এর সি, গুড 25 এর সি হবে। আর যদি প্রকৃত না হইতো তাহলে উপসেট কত হইতো, যদি প্রকৃত না হইতো তাহলে উপসেট কত, উপসেট, উপসেট যদি প্রকৃত না হইতো
এই 26 আনসার চাই নাই, 25 যদি প্রকৃত বাদ থাকতো উপস্থিত সংখ্যা। ওকে হাবিবা ঠিক আছে 16 হয়তো। ওকে তারপর চেক করো, তানজিল আনসার দিয়ে দিছে, 26 আনসার দিয়ে দিছে, 26 আনসার দিয়ে দিছে, এ হবে। আচ্ছা এখানে চেক করো, জাস্ট কি করতে হবে, কিউ থেকে পি মাইনাস করতে হবে, কিউ থেকে পি মাইনাস করলে এটা তো চলেই যাবে, পিটা তো চলেই যাবে, সাথে যেটা মিল আছে সেটাও নিয়ে যাবে, 3 মিল আছে, 4 মিল আছে, অ্যান্সার কত হবে, 2 হবে। ওকে ওকে 27 নাম্বারটা দেখো, 27 নাম্বার, 27 নাম্বারটা অ্যান্সার কত হবে, 27 নাম্বার, এখানে তোমার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ তুমি যদি নর্মালি একটু করতে চাও, ধরো এটা করবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কত 2xy, অথবা তুমি বলবা স্যার আমি এটা করবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। হ্যাঁ এটা যদি করতে যাও তোমার আবার এক্স ওয়াই নিয়ে প্যারা হবে না। আর বলো তো কোন সূত্র দিয়ে এটা করলে দ্রুত করা সম্ভব, আমাকে একটু বলো তো কোন সূত্র দিয়ে করলে 27 নাম্বারটা খুব ইজিলি করা যায়, মানে অল্প সময়ের মধ্যে করা যাবে, আমাকে বলো কোন সূত্র ব্যবহার করবো আমরা, আমাকে বলো কোন সূত্র ব্যবহার করব, বলো বলো কোন সূত্র ব্যবহার করবো আমরা, কে বলতে পারবা? হ্যাঁ ইবান আশরাফ ঠিক আছে, ওইটা শেষ কিন্তু। হ্যাঁ এইটা একটু চেক করে নাও, 27 নাম্বার, আমাকে বলো কোন সূত্র ব্যবহার করবো। কে বলতেছো না কোন সূত্র ব্যবহার করবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে না, আমরা 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যবহার করবো, 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যবহার করবো। এখন বলতে পারো স্যার আপনি 2 পাইছেন কোথা থেকে, আমি 2 আসলে পাই নাই, আমি 2 নিয়েছি নিজে থেকে, আর 2 আমি ডিভাইড করে দিছি, কোনো সমস্যা আছে কি, কোনো সমস্যা আছে? স্কোয়ার মাইনাস, চেক করে নাও, এটা দেখে নাও, এটা দেখে নাও। এখন আমি কি করব, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাবো, এটা আমার সূত্র জানা আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ডিভাইড বাই যা আছে 2 আছে 2 দিয়ে দিব। এখন এটার মান বসাবো, এটার মান কত, এক্স প্লাস ওয়াই মান হচ্ছে √7, আর স্কোয়ার রুটে কাটা যাবে জাস্ট 7 হবে, প্লাস আর এটার মান কত √6, মানে স্কোয়ার রুটে কাটা 6 হবে, ডিভাইড বাই 2 হবে। দেখো তো বুঝছো কিনা, 13 হবে ডিভাইড বাই 2 হবে, মানে অ্যান্সার কত হবে আমার 13 ডিভাইড বাই 2। দেখো বুঝছো কিনা, হাবিবা বুঝছো কিনা চেক করে নাও। তানজিল কিছু বলতেছো না? বুঝছো কিনা চেক করে নাও তো। ইভান আশরাফ, হাবিবা বুঝছো? আচ্ছা ইভান, তানজিল, জারিন, ওকে তোমরা আবার ভয় পায় না, হ্যাঁ যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার দেওয়া আছে, আমার এক্স ওয়াই নির্ণয় করতে ঝামেলা হবে। ও তাহলে আমি এবার কোন সূত্র দিয়ে করবো, জাস্ট কি করবা 2 নিবা আর 2 ডিভাইড করে দিবা। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, ধরো এই উদ্দীপকটাই দিয়ে দিয়েছে তোমাকে, এই প্রশ্নটা সলভ করতে বলছে, এক্স ওয়াই সলভ করতে বলছে, তাহলে কিভাবে করবা, জাস্ট এবির ফর্মুলা ব্যবহার করবা না, জাস্ট এবির ফর্মুলাটা ব্যবহার করবা, এবির ফর্মুলাটা যেন কোনটা, x plus divided by 2 whole square minus x minus y divided by 2 whole square, এই সূত্র ব্যবহার করবা, অ্যান্সার পেয়ে যাবা। ওকে ওকে তারপরে 28 নাম্বারটা দেখো, 28 নাম্বারটা দেখো, তোমাকে এখানে কি করতে হবে, প্রত্যেকটা ম্যাথ কি করতে হবে, করে সলভ করতে হবে। হ্যাঁ এটার জন্য একটু সময় লাগবে, একটু সময় লাগবেই, তারপরেও কি করবা, এই টাইপের এমসিকিউ গুলো সবার পরে অ্যান্সার করবা, ঠিক আছে, একটু যেগুলো তোমার এমসিকিউ একটু করতে সময় লাগে সেগুলো একটু পরে অ্যান্সার করবা, একটু মার্ক করে রাখবা।
কিন্তু এই প্রশ্নটা যদি এরকম করে দেওয়া থাকতো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান টু দেওয়া আছে, বাকিগুলা বলতে তোমার যদি এক নম্বর অপশন দিত এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, এইটার মান কত হবে, তারপরে 2 নাম্বার এরকম যদি বলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এইটা কত হবে, তারপর 3 নাম্বার যদি এরকম দেয় এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5, সব কয়টার অ্যান্সার কিন্তু কি হবে, 2 হবে, 2 হবে, 2 হবে। আমি কিন্তু বলে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে উদ্দীপক হবে তোমার কি জানো, a প্লাস 1 বাই a যদি 2 হয়, তার মানে কি হবে, a প্লাস 1 বাই a সমান যদি 2 হয়, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার 2 হবে কিন্তু, মানে এর পাওয়ার a প্লাস 1 বাই a 2 হলে বাকি ম্যাথ গুলো 2 হয়ে যাবে, মানে পাওয়ার যেটা যাবে না কেন, এর পাওয়ার 1 বাই এর পাওয়ার যেটা যাবে না কেন সেটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? বুঝতে পারছো না সবাই? আচ্ছা বুঝছো, ঠিক আছে হাবিবা। তারপরে চেক করো তো, তারপর চেক করো 29 নাম্বার 30 নাম্বার, 29 নাম্বার আর 30 নাম্বার, 29 নাম্বার এমসিকিউটা, 29 নাম্বার এমসিকিউটা এই টাইপের প্রশ্ন ঢাকা বোর্ডে থাকেই, এই প্রশ্নটা থাকে, এই টাইপের প্রশ্ন থাকেই। চেক করো 29-এর 3 হবে, 29-এর 3, ইভান আশরাফ। আচ্ছা চেক করে নাও 3 আসলে কি হবে। এখানে আমি তোমাদের একটা ফর্মুলা কিন্তু বলে দিয়েছিলাম, একটা ফর্মুলা মনে আছে কিনা, মনে আছে কিনা, লগ, লগ, তুমি চাইলে অপশন টেস্ট করতে পারো, কিন্তু অপশন টেস্ট করতে পারো। আচ্ছা আমি আগে এটা লিখে দিই, লগ এ ভিত্তিক এক্স, লগ এ ভিত্তিক এক্স ইকুয়াল টু যদি, লগ এ ভিত্তিক এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, ওয়াই হয়, এখানে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার কত হবে, ওয়াই হবে। এই ফর্মুলা ব্যবহার করে তোমার এটা কি করা যায়, সলভ করা যায়। তাহলে লগ এক্স ভিত্তিক 1/64 ইজ ইকুয়াল টু মাইনাস যদি 6 হয়, এখানে 1/64 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 6 হবে, তার মানে কি হয় 1/64 ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার কত, 6, তার মানে আমার এখানে কি আসে, x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত, 64, আর x টু দি পাওয়ার 6 আর আমার 2 টু দি পাওয়ার কত আসে, 6, আমার x 6 কাটা যাবে, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, 29-এর 2 হবে, ইভান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 29-এর 2 হবে, 29-এর 2 হবে। আর চেক করো তো 30 নাম্বারটা কিভাবে মনে রাখা যায় শর্টকাটে, শর্টকাটে 30 নাম্বারটা, 30-এর গ হবে। আচ্ছা 30-এর গ হবে, আচ্ছা এটা শর্টকাট কিভাবে মনে রাখে বলো তো, কেউ জানো, কেউ মনে রাখে? এখানে লগের পূর্ণকটা আমি কিন্তু একটা ক্লাসে শর্টকাট একটা নিয়ম বলে দিয়েছিলাম যে কে প্লাস ওয়ান হবে, আর এটার উপর কি হবে, জাস্ট বার চিহ্ন হবে। আর কে মানে কি আসলে জানো, কে মানে হচ্ছে দশমিকের পর কয়টা শূন্য আছে, দশমিকের পর কয়টা শূন্য আছে, চেক করো, দশমিকের পর 3টা শূন্য আছে, 3 প্লাস 1 মানে 4, 4 এর উপর জাস্ট কি দিবা, বার চিহ্ন দিবা, তার মানে অ্যান্সার কত আমার, 30-এর গ নাম্বার। ওকে, আচ্ছা 11 চ্যাপ্টার থেকে তুমি অনেকেই বলছো এমসিকিউ দেখাইতে। আচ্ছা আমি 11 চ্যাপ্টার থেকে এমসিকিউ দেখাচ্ছি। 11 চ্যাপ্টার থেকে এমসিকিউ। ইলেভেন চ্যাপ্টার থেকে এমসিকিউ এত বেশি আসে না, তবে তোমার ওই যে ইয়ের এমসিকিউ গুলো আসে, তোমার ওই যে কি বলে, ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতির এমসিকিউ গুলো আসে, হ্যাঁ, ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি।
তা 11 থেকে তো আমি খুব বেশি এমসিকিউ দেখতে পারছি না, হ্যাঁ। 11 থেকে খুব বেশি এমসিকিউ দেখতে পারছি না। তুমি এক কাজ করতে পারো, তুমি আহ, ওই অনুশীলনীর তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে, তুমি এক কাজ করতে পারো, টেস্ট পেপার থেকে চ্যাপ্টার 11 এর জন্য এমসিকিউ গুলা সেগুলো তুমি সলভ করতে পারো। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাইও, তারপরে কোনোভাবে জানাইও, হ্যাঁ। আর আমি 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 এখান থেকে তোমাদের ইয়াগুলো দিয়ে দিব, কমেন্ট বক্সে পিডিএফটা দিয়ে দিচ্ছি, সাজেশনটা। সেই সাজেশনটা কি করবা তোমরা, আজকের মধ্যেই কি করবা, সলভ করবা। আজকের মধ্যে সলভ করে আমাকে জানাবা যে কোনগুলো বেশি প্রবলেম হয়েছে। আর এমসিকিউ গুলো করবা কি, তোমার বোর্ড প্রশ্নগুলো বাছাই করার চেষ্টা করো। তোমরা দেখছো আহ, প্রায় প্রত্যেকটা এমসিকিউ কি করা যায়, সলভ করা যায়। এত বেশি ঝামেলা হবে না। আহ, যদি কোনোটা বেশি ঝামেলা হয় আমাকে কোনোভাবে কোনোভাবে জানাবা যে আসলে ঝামেলা হচ্ছে এগুলা। আর সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আহ, তাহলে এই পর্যন্তই আজকে, হ্যাঁ। তোমরা একটু বলে যাও, কে কে এখন আসো, ইফতি, তানজি, তরুণ, তোমরা আসো? তোমরা কি আসো এখনো? আচ্ছা ইবান, হ্যাঁ, কথা শোনো। আহ, তোমরা আজকে রাতে যে সাজেশনটা দিব সেই সাজেশনের ম্যাথ গুলো সলভ করবা, হ্যাঁ। যদি ওইখান থেকে প্রবলেম হয়, যদি ওইখান থেকে প্রবলেম হয়, কালকে ক্লাস হবে। আচ্ছা, কালকে ক্লাস হবে কি হবে না সেটা গ্রুপ থেকে জানানো হবে। আর প্রবলেম থাকলে তো অবশ্যই হবে, প্রবলেম গুলো আমাকে জানাবা কোনোভাবে। আহ, আর এটা ক্লাস হবে কিনা আমি গ্রুপে, স্যার কোনোভাবে গ্রুপ থেকে জানাই দিবে। আহ, তোমরা জাস্ট আজকে রিল্যাক্স হয়ে ম্যাথ করবা, হ্যাঁ। আচ্ছা জানেন, আহ, আজকে রাতে রিল্যাক্স হয়ে ম্যাথ করবা, এত বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। আর এক্সামে খুব বেশি হার্ড প্রশ্ন হবে না। ঢাকা বোর্ডে তোমরা বোর্ড দেখছো কিনা, মাদ্রাসা বোর্ডের প্রশ্ন দেখছো? তোমরা মাদ্রাসা বোর্ডের প্রশ্ন দেখছো? একটু বলো তো, মাদ্রাসা বোর্ডের প্রশ্ন দেখছো কিনা? মাদ্রাসা বোর্ডের প্রশ্ন দেখছো কেউ? মাদ্রাসা বোর্ডে কিন্তু অনেক সুন্দর প্রশ্ন আসছে। আমি মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা ওইটাও চেক করবা, হ্যাঁ। আম, আমি আমি এই কমেন্ট বক্সে দিয়ে দিব সাজেশনটা, কমেন্ট বক্সে দিয়ে দিব, সবাই পাবা, সবাই পাবা সাজেশনটা। সাজেশন নিয়ে চিন্তা করতে হবে না, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সবাই নিতে পারবা, ঠিক আছে। আর মাদ্রাসা বোর্ডের প্রশ্নটাও দিব, তোমার মাদ্রাসা বোর্ডের প্রশ্নটা দেখো, অনেক সুন্দর প্রশ্ন হয়েছে। আহ, তোমরা ম্যাথ গুলা করে নিও, ঠিক আছে। ঠিক আছে তাহলে, আজকের মতো। আল্লাহ হাফেজ।